বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আপনাদের সাথে খুবই সিম্পল বাট অনেক মজাদার একটা ঘরের কাছে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে একটা গরুর মাংসের রেসিপি। তো শীতকাল যেহেতু চলে এসেছে, শালগম কিংবা ওলকপিটা খেতে সবাই আমরা পছন্দ করি। তো এটাকে কি কিভাবে খাওয়া যায়? তো গরুর মাংসের সাথে শালগমটাকে একটু ঝাল ঝাল করে রান্না করে চলুন দেখে নেওয়া যায় খুব ইজিয়েস্ট ওয়েতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কি করে গরুর মাংসের সাথে শালগমের তরকারিটা রান্না করে নেওয়া যায়। সো প্রথমেই এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস ধুয়ে নিয়েছি। আপনাদের পরিবারের সদস্যদের পরিমাণ অনুযায়ী আপনারা মাংসর পরিমাণটুকু নেবেন। আমরা যেহেতু হাজবেন্ড ওয়াইফের দুজনের ছোট একটা পরিবার, আমরা আধা কেজি মাংসটাই প্রেফার করছি যে ফ্রেশ ফ্রেশ রান্না করে খাবো। সেখানে হাড় চর্বি সহকারে মাংসটা পরিষ্কার করে ছোট ছোট কাট করে ধুয়ে নিয়েছি। আরো আমি এখানে নিয়েছি আধা কেজি মাংসের সাথে সম পরিমাণ ওলকপি কিংবা শালগম। এটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আরেকটু পাতলা কাট করতে পারেন, লাইক যেরকম করে পেঁপে দিই আমরা তরকারিতে, কিংবা এটাকে আলুর মতো করেও কাট করে নিতে পারেন। তো আমি মাংসের সাথে কম্বিনেশনটা সুন্দর করে রাখার জন্য এই কাটটা করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আর চলুন ধাপে ধাপে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিতে উপকরণগুলো বলে বলে দিতে থাক। তো প্রথমেই চলুন চুলাটাকে এখানে জ্বালিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি রান্নাটা বসাবো। প্রথমে আমি এটাতে মাংসটা কষিয়ে তারপর আমি বাকি রান্নাগুলো প্রেসার কুকারে করব। তো পাত্রটা শুকিয়ে আসার পর এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিব। আর প্রথমেই আমি এতে কুচি করা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ, মাংস যতটুকু পেঁয়াজের পরিমাণ ঠিক ততটুকুই দিবেন। এখানে পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আপনারা হাতে মাখা মশলা দিয়েও করতে পারেন, বাট আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আর যারা হচ্ছেন গিয়ে ওয়ার্কিং লেডি আছে, তারাও খুব সহজে কি করে রান্নাটা করে নিতে পারবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রান্নায় পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি যেন রান্নার স্বাদটা খেতে মজা আসে, ঝোলটার টেক্সচারটা যেন খুব ভালো আসে। তো এই পেঁয়াজটার ভেতরে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। নতুন রাঁধুনিদের সুবিধার্থে আমি একটা টিপ দিয়ে দিই, পেঁয়াজটা যখন আপনারা এইভাবে দেবেন আর তাতে লবণ অ্যাড করে দিবেন, পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে আসবে। তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ হয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আর এতে একে একে আমি আরো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো এরকম হালকা নরম হয়ে আসার পর এতে আমরা একে একে অ্যাড করে দিব বেশ কিছু মশলা। আর মশলাগুলো একেবারে ঘরোয়া উপকরণই আমি অ্যাড করব, আপনারা ধাপে ধাপে দেখে নেবেন। প্রথমে এতে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আস্ত গরম মশলাও অ্যাড করতে পারেন নতুন রাঁধুনিতে। আর এখানে একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা যখন অ্যাড করবেন তখন চুলার আঁচে কিন্তু অবশ্যই মাঝারিতে দিয়ে দিবেন। তো নতুন রাঁধুনিদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা এখানে একে একে একটু সাদা গোলমরিচের গুঁড়ো, একটু কালো গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এতে অ্যাড করে দিব জিরে গুঁড়া, এতে অ্যাড করে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এতে আরো আমি যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন যার যার স্বাদ অনুযায়ী, এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করছি। আর হলুদের কনসিস্টেন্সিটা যার বাসায় যেরকম হলুদটা আনা হয় ঘনত্বের পরিমাণ অনুযায়ী সেরকম করে আপনার হলুদের গুঁড়োটা অ্যাড করবেন। রং হওয়ার জন্য এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। মশলাগুলো এতে অ্যাড করার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে কিন্তু অবশ্যই মাঝারি জালে রেখে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। নতুন রাঁধুনিদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা এখানে চাইলে আস্ত গরম মশলাটাও অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো নিয়ে এতে অ্যাড করে নেবেন। বাট আমার পরিবার যেহেতু রান্নায় আস্ত গরম মশলাটা খেতে পছন্দ করে না, সেই জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। তো মশলাগুলো অ্যাড করার পর একে একটু পর নেড়ে নেড়ে অনবরত নাড়ার উপর রাখতে হবে যেন পুড়ে না যায়, এবং একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে আরো অ্যাড করে দিতে হবে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা। মাংস রান্নায় আদা বাটাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে রসুন বাটার থেকে। আর অ্যাড করে দিতে হবে রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা অ্যাড করার পর সুন্দর করে মশলার সাথে এদেরকে মিশিয়ে নিতে হবে। আর গরম মশলা আর বাটা মশলা দুটো সুন্দর করে মিশিয়ে এটার পেস্টটাকে একে অন্যের সাথে সুন্দর করে সংমিশ্রণটা মিশিয়ে নিতে হবে। আর ওই একইভাবে মাঝারি আঁচে নাড়া দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সে পর্যন্ত ভাজতে হবে যে পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে।
মশলার এই পর্যায়ে রান্নার এই ধাপে আমি একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি। আর টেস্টিং সল্ট কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই অপকারী না, এটা একটা মিথ ছিল। সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়েছে যে টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য কোনো সমস্যা আনে না। সো আপনারা নির্দ্বিধায় রান্নায় টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। তারপর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো রাঁধুনি। রাঁধুনির গুঁড়োটা অ্যাড করার পর আবার মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে ভাজা ভাজা করে ভেজে নিতে হচ্ছে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে একটু গরম পানি অ্যাড করে মশলাটাকে আরেকবার একটু ভাজা ভাজা করে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। আর রান্নায় কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু রান্নার স্বাদটা অটুট থাকবে না। সো গরম পানি অ্যাড করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে আর মশলা থেকে তেলগুলো একটু আলাদা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু একটু পরপর মশলাকে নাড়া দিয়ে নিতে হবে যেন মশলা নিচে পুড়ে না যায়। দেখুন আমার মশলা কিন্তু নিচে একটুও লেগে যায়নি। তো এই পর্যায়ে আবার আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যে মাংসগুলো সেটা এতে অ্যাড করে দেব। আর মাংসগুলো অ্যাড করে দেওয়ার পর আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে মেশানোর পর চুলাকে মাঝারি আঁচে রেখে মাংসগুলোকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু পরপর অনবরত নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা কষানোর এক পর্যায়ে যখন এরকম উপরে তেলটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মাংসটা হাফ কষানো অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে এতে আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব। এখানে অবশ্যই মনে রাখতে হবে পানি অ্যাড করার সময় কিন্তু আমরা গরম পানিটাই অ্যাড করব। এখানে গরম পানিটা অ্যাড করার পর জালটাকে মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা চড়াবো এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করবো। আপনারা যদি চুলায় রান্না করেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। মাংসতে পানি অ্যাড করার পর যখন মাংসর পানিটা এভাবে ফুটে আসবে ঠিক সেই পর্যায়ে এই মাংসের মিশ্রণটাকে আমি প্রেসার কুকারে শিফট করে দিব। প্রেসার কুকারে মাংসগুলোকে ট্রান্সফার করে প্রেসার মিটারটা আমি অন করে দিলাম। আর প্রেসার মিটার অন করার পর চুলার যে তাপমাত্রাটা আমি ফুল ভলিউমে করে এটাকে আপনার মাংসের টেক্সচার অনুযায়ী আপনি আপনার সিটিটা দিবেন। আমার এখানে মাংসের টেক্সচারটা খুব ভালো আছে, ফ্রেশ গরুর মাংস কিনা, আর আমি একটু মাঝারি সাইজে কেটে নিয়েছি। সো আমি একটা সিটি দিচ্ছি। প্রেসার কুকারে 5 মিনিট পরিমাণ রেখে দেওয়ার পর প্রথমে একটা সিটি চলে এলো। একটা সিটি আমার মাংসের জন্য যথেষ্ট ছিল। প্রেসার মিটারটাকে এখন আমি অন করে নিচ্ছি। প্রেসারটাকে রিলিজ করে 5টা মিনিট অপেক্ষা করার পর আমি এখানে প্রেসার কুকারটাকে অন করে নিলাম। চলুন দেখে নিই মাংসটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর একটা রান্নার রং এসেছে আর তেলগুলো উপরে উঠে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় চেক দিয়ে দেখে নিয়েছি যে মাংসটা কিন্তু আধা সিদ্ধ হয়ে এসেছে। দ্যাট মিনস আমার ওই একটা প্রেসারই যথেষ্ট ছিল। আপনারা আপনাদের মাংসের টেক্সচার অনুযায়ী, এই যে দেখুন আমি ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, মাংসের টেক্সচার অনুযায়ী আপনারা আপনাদের প্রেসারের পরিমাণটা ডিসাইড করবেন। রান্নার এই পর্যায়ে মাংসটা যখন অর্ধ সিদ্ধ হয়ে এসেছে তখন এতে অ্যাড করে দেব আগে থেকে প্রিসাইজলি কেটে রাখা শালগমগুলো। আর শালগমগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে মাংসতে মিশিয়ে নিয়ে আবার প্রেসার মিটারটাকে আবার অন করে দিব প্রেসার কুকারে শালগম আর মাংসের মিশ্রণটা দিয়ে। এখানে নতুন রাঁধুনিদের জন্য কিংবা যারা এই রেসিপিটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। মাংসর গায়ে থেকে যেহেতু পানি বের হয়েছে আর শালগমটা একটা মশলা, সেটাকেও একটু পানি থাকে, এই পানিগুলো বের হওয়ার কারণে নতুন করে আর এই সেদ্ধর পর্যায়টায় আর পানি অ্যাড করবার প্রয়োজন নেই। মাংস যে পানিটা রয়েছে আর প্রেসার কুকারের যে বাষ্প শালগমের পানি দিয়ে এই পর্যায়ে সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে আসবে। আর এখন আমি আবার 2টো সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। আপনারা আপনাদের মাংসের টেক্সচার, পরিমাণ, শালগমের টেক্সচার সে অনুযায়ী আপনারা সিটির পরিমাণটা নির্ধারণ করে নিন। 2টো সিটি আসার পর প্রেসার মিটারটাকে আনলক করে আমি প্রেসার কুকারটাকে আবার আনলক করে দেখে নিই। চলুন। তো এখানে দেখুন খুব সুন্দর করে শালগমের রংটা কিন্তু পরিবর্তিত হয়ে এসেছে, মানে শালগমটার ভেতরে কিন্তু মশলা, ঝোল সবকিছু খুব সুন্দর করে ঢুকে গিয়েছে। আর মাংসটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে। আমি অফ ক্যামেরায় কিন্তু মাংস আর শালগমটা চেক দিয়ে নিয়েছি যে এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কি করতে হবে,
শালগমটা যখন সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে এবং মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা পরিমিত পরিমাণে এসেছে, এই রান্নাটায় ঝোলটা কিন্তু একটু রাখতে হয়, যে কারণে একটু এরকম করে আমি ঝোল দিয়ে নিয়েছি। খুব বেশি ঝোল হবে না, আবার ভাতটা দিয়ে যেন মেখে খেতে ঝোলটা থাকে, এরকম করে একটু ঝোলটা দিয়ে নিতে হবে। তারপর এটাকে আবার আমি নর্মাল যে প্যানটা রান্না করছিলাম সেই প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটাতে অল্প একটু গরম মশলার গুঁড়া আর এতে আরেকটু আমি অ্যাড করে দিব একটু জিরে গুঁড়া। এইটুকু দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নিব। এটা কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে। তো চলুন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পর্যায়ে আপনারা লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন, কারণ যদি মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন আছে এ পর্যায়ে আপনারা লবণটা অ্যাড করে দিতে পারেন। আমার রান্নাটায় খুব সুন্দর করে লবণ আর ঝালের পরিমাণটা রয়েছে, আর ঝোলের কনসিস্টেন্সিটাও খুব সুন্দর হয়ে এসেছে। এরকম মাখো মাখো একটু ঘন ঝোল দিয়ে শালগমের গরুর মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। এখন এটাকে লিড দিয়ে ঢেকে 10 মিনিটের মতো একটু জাল দিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে একটু আস্ত কাঁচামরিচ একটা সুন্দর ফ্রেগরেন্স আনার জন্য অ্যাড করে দিব। আর আস্ত কাঁচামরিচ গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর এটাকে আবার একটা লিড দিয়ে ঢেকে দিব। তারপর আবার 5 মিনিটের জন্য একটা অপেক্ষা করে নিব। তো এরকম করে ঢাকা দিয়ে রাখার পর 5-10 মিনিট পর চলুন ঢাকনাটা তুলে দেখে নেওয়া যাক। ঢাকনাটা বাষ্পটা যেন ইনট্যাক্ট থাকে এই জন্য একটু ছিদ্রটা বন্ধ করে নিয়েছিলাম। দেখেন ঢাকনাটা তুলে এখন দেখে নিচ্ছি কি সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসছে। আই উইশ আমি আপনাদেরকে স্মেলটা নাওয়াতে পারতাম। আর তরকারিটা কি সুন্দর একটা রং ধারণ করেছে, শালগমের ভিতরে ভেতরে মশলা ঢুকে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে দেখে নিয়েছি, প্রচন্ড সুস্বাদু একটা স্বাদ এসেছে আর মাংসগুলোও সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর কাঁচা মরিচগুলো একটু কিন্তু অর্ধপরিত হয়ে গিয়েছে। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা এই কাঁচা মরিচগুলোকে গরম ভাতে একটা ডলা দিয়ে মেখে লেবু দিয়ে খেয়ে নিতে পারবেন। আর যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন তারা নর্মাল তরকারিটা নিয়ে খাবেন। তো চলুন এরপর এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেওয়া যায়। এই যে সুন্দর একটা সার্ভিং ডিশে আমি মাংসগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু শালগম দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে তরকারিটা তৈরি হয়ে গেল। এটাকে গরম ধোলা তোলা ভাতের সাথে, রুটি কিংবা পরোটার সাথে, চাইলে আপনারা পোলাওর সাথেও ট্রাই করে দেখতে পারেন। খুব অসাধারণ তরকারিটা আপনার পরিবারের সবার কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে মাংসের সাথে মিশিয়ে আপনারা এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। শীতের রাতে আপনারা ডিনারে এই তরকারিটা সার্ভ করতে পারেন। চাইলে আপনাদের মেহমানরা আসলে ডিফারেন্ট একটা সবজি দিয়ে এই মাংসের স্বাদটা অতুলনীয় করে তাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। তো যারা আমার পেজটাতে নতুন তারা পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রিপশন দিয়ে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। নেক্সট আবার আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।